প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে চ্যানেল আর স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা হিয়া আমাদের নিয়মিত আয়োজন প্রবাসের কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আজ আমার অতিথি হয়ে এসেছেন অ্যাটর্নি খায়রুল বাশার, যিনি দীর্ঘদিন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের লাইসেন্সধারী অ্যাটর্নি অ্যাট ল, দীর্ঘদিন আইন পেশার সাথে সম্পৃক্ত রয়েছেন। স্বাগত আপনাকে আমাদের স্টুডিওতে। কেমন আছেন? ভালো, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। চ্যানেলকে অনেক ধন্যবাদ এবং আপনাদের দর্শকদের শুভেচ্ছা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। তো আজ আমরা কথা বলবো ইমিগ্রেশন নিয়ে। একটু জানতে চাইবো আপনার কাছে যে যারা স্টুডেন্ট ভিসায় এসছে, হয়তো তাদের পড়া শেষ হয়ে গেছে কিন্তু তারা স্থায়ী হতে চাচ্ছে, তাদের জন্য কি ইনফরমেশন আছে? তার আগে আমি আর একটু ইন্ট্রোডাকশন দিই। আমি আসলে আমেরিকায় দীর্ঘদিন থেকে আমি ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ে ছিলাম। তো আমি বাংলাদেশের লাইসেন্সড অ্যাটর্নি, গুড স্ট্যান্ডিং, এখনও অ্যাক্টিভ, এবং এখানেও দুইটা স্টেটের লাইসেন্সড। কারেন্টলি আমি ইমিগ্রেশন ল প্র্যাকটিস করি, সোললি ইমিগ্রেশন ল লাস্ট 4-5 years. So it's very challenging now for এখন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের কারণে। তো আপনি যে প্রশ্নটা করেছেন স্টুডেন্টদের নিয়ে, যারা স্টুডেন্ট ভিসা নিয়ে এখানে আসছে বা পড়াশোনা শেষ করে, তারা কি করতে পারে স্থায়ীভাবে থাকার জন্য। সো আমি বলবো প্রথমেই যারা স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় আসছে, পড়াশোনা যেমন শেষ করলো বা অনগোয়িং স্টুডেন্টশিপ, ব্যাচেলার ডিগ্রি থাকতে পারে, মাস্টার্সে করার জন্য আসতে পারে, অনেকে পিএইচডি করার জন্য আসে। তো আমি তাদের জন্য বলবো তারা কন্টিনিউ করুক পড়াশোনা, এবং ইন দ্য মেইন টাইম যদি কোনো ইন্টার্নশিপ পায় ডিউরিং দ্য স্টাডি, তা ওটা হেল্প করবে তাদের নেক্সট স্টেজে একটা জব পাওয়ার জন্য। তো সাধারণত গ্র্যাজুয়েশনের পরে, আফটার গ্র্যাজুয়েশন ব্যাচেলার হোক বা মাস্টার্স হোক বা পিএইচডি হোক, গ্র্যাজুয়েশন করার পরে তাদের ওপিটি হয়। ওপিটিতে আপনার 1 year আপনি জব এক্সপিরিয়েন্স পাবেন। এরপরে আপনার কোনো কোম্পানি যদি আপনাদের স্পন্সর করে, তাহলে H1B এর আন্ডারে ইউ ক্যান আপনারা পার্মানেন্টলি এখানে স্থায়ী হতে পারে স্টুডেন্ট। মানে তারা যদি কোনো কোম্পানির সাথে যুক্ত হয়, জব করে বা চাকরি ক্ষেত্রে, সেক্ষেত্রে সেই কোম্পানি যদি তাদেরকে স্পন্সর করে সেক্ষেত্রে তারা হতে পারে। এছাড়া কি কোনো আছে যে যারা পড়া শেষ করেছে কিন্তু তারা থেকে যেতে চাচ্ছে, স্থায়ী হতে চাচ্ছে, তো তারা এছাড়া আর কি প্রসেসটা অবশ্যই অনেক ধরনের প্রসেস আছে এখানে থাকার জন্য। যেমন ধরেন মাস্টার্স যারা করে বা পিএইচডি যারা করে, ওরা যদি কোনো থিসিস করে থাকে, তারা EB2 NIW একটা প্রোগ্রাম আছে, ওটার আন্ডারে তারা সরাসরি গ্রিন কার্ড পেতে পারে। ওটার জন্য আপনাকে কোয়ালিফাইড হচ্ছে আপনার মাস্টার্স অর ব্যাচেলার অ্যান্ড 10 years অফ এক্সপিরিয়েন্স। আর যদি পিএইচডি হয়, পিএইচডি হলে তো সরাসরি থিসিস দিয়ে আপনার যেই থিসিস করবেন ওইটার আন্ডারে আপনি স্পেশাল কোনো একটা পার্সোনাল প্ল্যান যদি আপনি প্রপোজ করতে পারেন ইউএস গভর্নমেন্টকে, ওটার আন্ডারে আপনারা EB2 ন্যাশনাল ইন্টারেস্ট ওয়াইভার একটা প্রোগ্রাম আছে, ওটার আন্ডারে সরাসরি গ্রিন কার্ড হয়। আর একটু জানবো যে যারা ফ্যামিলি ভিসার জন্য অ্যাপ্লাই করেছে বাট কোনো রেসপন্স পাচ্ছে না, তাদের কি করণীয় আছে? এখানে দুটো পার্ট। যেমন অ্যাপ্লিকেশন করার পরে ফ্যামিলি ভিসা মানে ওখানে অনেক ক্যাটাগরি আছে। স্পেশালি আপনি যেটা মেন করছেন, আমার মনে হয় F4 ক্যাটাগরি, যারা ব্রাদার অ্যান্ড সিস্টারের জন্য অ্যাপ্লাই করে। তো অ্যাপ্লাই করার পরে এখন 15 থেকে 16 বছর টাইম লাগছে ভিসা হওয়া পর্যন্ত, কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হতেই লাগে প্রায় অলমোস্ট 9 to 10 years। এটার পরে যখন এমবেসিতে যাওয়ার পরে ডকুমেন্টারি কোয়ালিফাইড হওয়ার পরও অনেকে এখন ব্যাকলগে পড়ে আছে ডিউ টু করোনা, প্লাস নিউমেরিক্যাল নাম্বারস, মানে এটা আপনার পার ইয়ার 165,000 ভিসা ইস্যু করে এই ক্যাটাগরিতে। তো এখানে হোল ওয়ার্ল্ডে কান্ট্রি ওয়াইড যারা অ্যালোকেশন হয়, বাংলাদেশের জন্য হয়তো বা 5,000 পার ইয়ার, তো যার কারণে অ্যাপ্লিকেশন বাড়ছে এবং ব্যাকলগ বেড়ে যাচ্ছে। তো অনেকে এখন ফিউ ইয়ার্স যাদের এমবেসিতে এখনও পড়ে আছে, তারা রিটস অফ ম্যান্ডামাস, একটা ম্যান্ডামাস যদি করে তাহলে অনেক সময় তাড়াতাড়ি হতে পারে। আরেকটা অপশন আছে, যেমন এক্সপার্ডাইট করার জন্য রিকোয়েস্ট করতে পারে। এক্সপার্ডাইটেড করার জন্য সার্টেন গ্রাউন্ড থাকতে হবে, যেমন মেডিকেল ইমার্জেন্সি, এইজড আউট হয়ে যাবে অনেকে, ফ্যামিলি ইমার্জেন্সি, এইসব কারণে আমরা এক্সপার্ডাইট করতে পারেন। অনেকে আছে যে অ্যাপ্লাই করেছে ফ্যামিলি ভিসা,
হয়তো প্যারেন্টসের সাথে আছে, আগের যেটা ল ছিল যে 21, বাট এখন শোনা যাচ্ছে যে সরকার পরিবর্তনের সাথে সাথে ইলেক্টর ট্রাম্প যেই রুলস করেছেন, রুলস অ্যান্ড রেগুলেশন, যে এখনো ওটা হয়নি, বাট সেটা হচ্ছে যে 18-এর যারা আগে যেটা হতো 21 বছর পর্যন্ত তারা আসতে পারতো, বাট এখন সেটা হয়ে গেছে 18-এ। এটা সম্পর্কে যদি একটু বলেন। শিওর, এটা ইজ ভেরি গুড কোয়েশ্চেন। এটাকে বলে আপনার CSPA, চিলড্রেন স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট। যেমন ধরেন কেউ যদি অ্যাপ্লাই করলো F4 ক্যাটাগরিতে, ব্রাদার সিস্টারের জন্য অ্যাপ্লাই করলো, এখন সিস্টারের ছেলে when he was 10 years old, তখন উনি অ্যাপ্লাই করলেন ব্রাদার, তাহলে 10 years, এবং অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয় another 5 years later, তাহলে 5 years এখানে পেন্ডিং ছিল কেসটা। তাহলে তার বয়স যখন হয় 15, at the age of 15 তাদের কেসটা অ্যাপ্রুভ হয়। অ্যাপ্রুভ হওয়ার পরে তখন ভিসা যখন অ্যাভেলেবল হয় তখন তার বয়স ধরেন 20 years old, বাট অ্যাকর্ডিং টু ল 20 years-এর উপরে হলে সে তো আসতে পারবে না। বাট চিলড্রেন স্পেশাল প্রোটেকশন অ্যাক্ট যেটা ল যেটা আছে ওইটার আন্ডারে এই যে 5 বছর যে কেসটা পেন্ডিং ছিল, সেই 5 years তার অ্যাকচুয়াল এজ থেকে মাইনাস করতে পারবে। তাহলে তার অ্যাডজাস্টেড এজ হবে 24 - 5, তাহলে তার অ্যাডজাস্টেড এজ হচ্ছে 19 years, সে আসতে পারবে। এটা তো ছিল আগে যে 21 বছর পর্যন্ত, বাট এটা তো 19 হয়ে গেল। ট্রাম্প যে আইনটা মানে কয়েকদিন আগেই মানে না 18, এটা আমার মনে হয় এটা সঠিক না, এখন স্টিল ল 20 years। সে যদি চেঞ্জ করতে হয় এটা কংগ্রেসে আসতে হবে, ল পাস করতে হবে। প্রেসিডেন্সিয়াল যদি সেই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনো কিছু চেঞ্জ করতে হয়, এটা অনেক লসুট হবে, চ্যালেঞ্জ হবে, বাট স্টিল ইটস ভ্যালিড ল, 20 years পর্যন্ত এখনো ভ্যালিড। ধন্যবাদ আপনাকে। আর একটু জানতে চাই যে ইনভেস্টর ক্যাটাগরিতে যেই ইয়েটা আছে, যে ইনভেস্টর ক্যাটাগরিতে অনেকে আসতে চাচ্ছে, সেটার প্রক্রিয়াটা কি যদি একটু। ইনভেস্টর ক্যাটাগরিতে এটাকে বলে E2 ইনভেস্টমেন্ট ভিসা। এই ভিসা নন ইমিগ্রেন্ট। এই ভিসা যদি আপনারা কেউ এনি ইনভেস্টর বাংলাদেশ থেকে করতে পারে, আবার এখানে যারা B1 B2-তে ভিজিটর ভিসায় আসার পরে এইখানে তারা চেঞ্জ স্ট্যাটাস এই ভিসা যেতে পারে। বাট ইনভেস্টমেন্টের USCIS এর একটা থ্রেশহোল্ড অ্যামাউন্ট হচ্ছে $100,000। সো এনি কাইন্ড অফ বিজনেস আপনি ওপেন করতে পারেন এখানে, ফ্রম কফি শপ টু গ্রোসারি স্টোর, লন্ড্রি শপ, সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস, এনিথিং। বাট ওই $100,000টা আপনার ইউ হ্যাভ টু বি ইজ ওন মানি, বা গিফটও নিতে পারেন ফ্যামিলি ফ্রেন্ডস থেকে। ওটা নিয়ে আপনি অ্যাপ্লাই করলে আপনার ফ্যামিলি, স্পাউস অ্যান্ড চিলড্রেন আন্ডার 21 সবাই এই ভিসায় এখানে থাকতে পারবেন। বাট ওইখানে শুধু ওয়ার্ক পারমিট হবে, কখনো গ্রিন কার্ড হবে না এই ক্যাটাগরিতে। এটা নন ইমিগ্রেন্ট ভিসা, বাট তারা এখানে থাকতে পারবে লিগালি ইনভেস্টর ক্যাটাগরিতে। আচ্ছা, আর যদি এটা হয় যে অনেকে ট্যুরিস্ট ভিসায় আসতে চায়, মানে এসে থেকে যেতে চাচ্ছে, ওয়েল এটা আমরা অনেকেই আমাদের অফিসে এভরিডে আমরা পাই, অনেক আমাদের ক্লায়েন্ট আসেন ট্যুরিস্ট ভিসা আসার পরে তারা কিভাবে এখানে লিগালি থাকতে পারে। তো এটা কয়েকটা প্রোগ্রাম আছে, যেমন অনেকে আপনার চেঞ্জ অফ স্ট্যাটাস করে আপনি F1 ফরেন স্টুডেন্ট F1 স্ট্যাটাস যেতে পারেন পড়াশোনা করার জন্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি ইনভেস্টর ক্যাটাগরিতে E2 যেটা বললাম, ইউ ক্যান কনভার্ট ইট টু দ্যাট E2, নাম্বার 2। আর 3 হচ্ছে যেমন ধরেন আপনি শুনছেন কিনা জানি না, অ্যাসাইলাম একটা প্রোগ্রাম যেটা আমরা রিফিউজি স্ট্যাটাস দিই। অ্যাসাইলামের গ্রাউন্ড হচ্ছে যেমন ধরেন বাংলাদেশে কোনো রিলিজিয়াসলি পারসিকিউটেড হচ্ছে, যেমন মাইনরিটিকে মেজরিটি রিলিজিয়নরা পারসিকিউশন বা হ্যারাসমেন্ট, টর্চার করছে এবং গভর্নমেন্ট থেকে কোনো হেল্প পাচ্ছে না, এটা একটা গ্রাউন্ড। যেমন ধরুন কোনো পলিটিক্যাল ওপিনিয়নের কারণে অন্য পলিটিক্যাল পার্টিরা তাকে টর্চার করছে, এটা একটা সেকেন্ড গ্রাউন্ড। থার্ড গ্রাউন্ড হচ্ছে আপনার পার্টিকুলার সোশ্যাল গ্রুপের মেম্বার, যেমন ধরুন কোনো জার্নালিস্ট বা কোনো জেন্ডার, থার্ড জেন্ডার হতে পারে, ফিমেল হতে পারে, দেয়ার পার্টিকুলার সোশ্যাল গ্রুপ, ওরা যদি টর্চার হয় তারাও একটা গ্রাউন্ড। আর 5টা গ্রাউন্ড আছে। আর একটা হচ্ছে পলিটিক্যাল ওপিনিয়ন, PSG, ন্যাশনালিটি হতে পারে এথনিক গ্রুপ, যেমন আমাদের দেশে উপজাতিরা, দ্যার ডিফারেন্ট এথনিক গ্রুপ। ওরা যদি পারসিকিউটেড বা হ্যারাসড হয়, তারা যদি এখানে কোনো রকমে আসতে পারে বাংলাদেশ থেকে আমেরিকাতে, সো তাদের কোনো এরকম যদি ডকুমেন্ট থাকে বা এভিডেন্স থাকে,
ওরা অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করতে পারে আন্ডার দিস ক্যাটাগরিতে তারা যদি ফিট হয়। সো দিস ক্যাটাগরিতে যদি তারা ফিট হলে দে আর এলিজিবল ফর ফাইলিং অ্যাসাইলাম। তো অ্যাসাইলামের প্রক্রিয়াটা এটা লেন্থি প্রসেস, বাট অ্যাসাইলাম করলে তারা লিগালি এখানে আনটিল দ্য কেস ফাইনালাইজ হবে তারা থাকতে পারবে এখানে। ট্রাম্প প্রশাসন আসাতে আমেরিকাতে কি কি পরিবর্তনগুলো আসতে পারে বলে আপনি মনে করছেন? ভ্যালিড পয়েন্ট। সবাই এখন খুব স্কেয়ার্ড, কারণ 16-এ যখন ইলেক্টেড ছিল সে অনেক চেঞ্জ করেছিল, বাট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে সবগুলো আবার রিভার্স করছে। তো রিভার্স করে এখন সে যখন আবার পাওয়ার আসবে সে যত কিছু আছে আগে সবগুলো রিভার্স করবে। সো এখানে 3টা পয়েন্ট আমি বলতে পারি, যেমন ধরেন যাদের ডিপুটেশন অর্ডার হয়ে আছে এখনো যায়নি তাদের জন্য সে প্রথমে তাদের ফাইন্ড আউট করবে, ডিপুট করার ব্যবস্থা করবে। সেকেন্ড হবে আপনার টিপিএস, এটা একটা আমাদের বাংলাদেশের জন্য প্রযোজ্য না, ওইটা ক্যান্সেল করবে। থার্ড হচ্ছে বাইডেনের আর একটা প্রোগ্রাম ছিল যারা 10 ইয়ার্স যাবত এখানে ছিল এবং ইউএস সিটিজেনকে বিয়ে করার পরে তারা লিগ্যাল হওয়ার একটা পাথওয়ে ছিল আর কি। এটা এখন গত নভেম্বরের 7 তারিখে টেক্সাস কোর্ট এটা ওভাররুল করলো। তাহলে বাইডেন যেটা করে গেল ইটস ওভাররুল, মানে অ্যাট দ্য সেম টাইম ট্রাম্প আসার পরে এটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা বন্ধ করবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন নন ইমিগ্রেন্ট যারা তাদের বাচ্চাদের বার্থ রাইট সিটিজেনশিপ যেটা বাতিল করা হবে, এর সম্ভাবনা কতটুকু? ধন্যবাদ এই প্রশ্নের জন্য। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন সবাই আতঙ্কিত। এর ল সম্পর্কে একটু যদি আমি ব্যাকগ্রাউন্ডে দিতে হবে এটার জন্য। প্রেসিডেন্ট যদি চায় ইচ্ছা করে সেই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে এটা ক্যান্সেল করতে পারে না। তো বার্থরাইট সিটিজেনশিপ হচ্ছে যারা ধরেন এখানে ট্যুরিস্ট ভিসায় বেড়াতে আসলো বা কেউ অবৈধভাবে এখানেও আছে, তাদের যদি বাচ্চা হয় অটোমেটিকলি তারা সিটিজেনশিপ রাইট পাবে। এটা হচ্ছে ল অফ ল্যান্ড। এটা আপনার ইউএস কনস্টিটিউশনের 14th অ্যামেন্ডমেন্টের একটা 40th অ্যামেন্ডমেন্ট অনুযায়ী তারা বার্থরাইট সিটিজেনশিপ পায়। এবং অ্যাট দ্য সেম টাইম মোস্ট প্রবাবলি 1898-এ আজকে থেকে কত 125 বছর আগে সুপ্রিম কোর্টের একটা কেস ইউএস ভার্সাস ওয়াং কিং আর্ক, এই কেস লতে ইউএস সুপ্রিম কোর্ট এটা রেটিফাইড করছে 14th অ্যামেন্ডমেন্টের যারা জন্ম হবে এখানে তারা বার্থরাইট সিটিজেনশিপ পাবে। যদি এই লটা যদি প্রেসিডেন্ট চেঞ্জ করতে চায় 14th অ্যামেন্ডমেন্টটা আবার অ্যামেন্ডমেন্ট করতে হবে। সো ইটস ভেরি টাইম কনজিউমিং অ্যান্ড ভেরি চ্যালেঞ্জিং। এটা লটা হচ্ছে 2/3 কংগ্রেসের মেজরিটি লাগবে, পাস করতে হবে, এবং সিনেটের 2/3 হতে হবে। প্রেসিডেন্ট তখন এটা তারপর যাবে আপনার স্টেটে, 50 স্টেটে গিয়ে নোটিফিকেশন যাবে এবং স্টেট লেজিসলেচার 75% 3/4 অ্যাপ্রুভ করতে হবে। তাইলে আপনি এটা অ্যামেন্ডমেন্টটা চেঞ্জ করতে পারবেন। ইটস নট দ্যাট ইজি। এটা যদি বলেও থাকে ইটস ভেরি চ্যালেঞ্জিং এবং অনেক লসুট হবে এটা যদি হাত দিতে চায়। আমার মনে হয় না এটা সে করতে পারবে। ইটস নট ইজি। এটা আপনার 14th অ্যামেন্ডমেন্টটা চেঞ্জ করতে হবে এবং হয়তো সুপ্রিম কোর্টের যেতে হবে। 125-26 ইয়ার্স ওল্ড রুল এটা। I don't think so it's not possible. That means it's not easy. So সবাইকে আমি বলবো আপনার দর্শকদের এটা নিয়ে আপনি চিন্তা করার কোনো ব্যাপারই না। It's not that easy. আর যারা আগে তো সিটিজেনশিপ হয়ে গেছে তাদের কোনো ভয় নেই। বাট একটা এখানে পয়েন্ট আছে আমি যদি বলতে পারি, সে করবে কি, যারা এখানে বাংলাদেশ থেকে বলেন পৃথিবীর যেখান থেকে আসুক, আসার পরে যখন এখানে তাদের বাচ্চা বেবি বর্ন হয় হসপিটালে ট্রিটমেন্ট নেওয়ার পরে ওরা বিলটা পরিশোধ করে না এখানে বিভিন্ন হসপিটালে। তো হসপিটালের বিল যদি পরিশোধ না করে নেক্সট টাইম যদি প্যারেন্টসরা আবার যদি ভিসা নিয়ে আসতে চায় তখন ভিসা ওদের রিফিউজ করবে। এইটা সে করবে শিওর। আমি এটা লাস্ট টাইমও করেছিল, এখনও সে এটা ইমপ্লিমেন্ট করবে। তো এই জন্য আমি বলবো যারা ট্যুরিস্ট ভিসায় যেখানে আসবেন যাদের বাচ্চা হবে ট্রাই টু পে দ্য বিল, হসপিটাল বিল, তাইলে আপনার আর কোনো চিন্তা নাই যদি পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেছেন যে ফার্স্ট ডে থেকে যারা অবৈধভাবে রয়েছে তাদের ম্যাস ডিপোর্টেশন করবে, এটার কতটুকু পসিবিলিটি? ওয়েল এটা ইজ ভেরি প্র্যাকটিক্যালি ইম্পসিবল। এখানে 11 মিলিয়ন অবৈধ লোক থাকে আমেরিকাতে। তো তার মধ্যে তার ফার্স্ট প্রায়োরিটি হবে যাদের ডিপোর্টেশন অর্ডার আছে এবং যারা বিভিন্ন ক্রাইমে ইনভলভড তাদের প্রথমে এসে ডিপোর্ট করবে, দ্যাটস ফাইন। এবং যারা যদি কোর্টের সাথে অনেকের অ্যাসাইলাম পেন্ডিং আছে, কোর্টের সাথে ইনভলভড, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন এখনো ইউএসএ আছে, তাদের পেন্ডিং আছে, ইন্টারভিউ হয় নাই, তাদের কোনো ভয় নাই, তাদের
পাঠাতে পারবে না। যারা সিস্টেমের সাথে আছে, কোনো অর্ডার হয় নাই, কোনো ডিসিশন এখনো হয় নাই, পেন্ডিং আছে, তাদের বের করতে পারবে না। আবার অনেকের এখনো আপিলও পেন্ডিং আছে, তাদেরও বের করতে পারবে না। সুতরাং তাদের কোনো ভয়ের কারণ নেই। আর যারা এমন অনেকে লোক আছে তাদের কোনো অ্যাপ্লিকেশনও করা নাই, সিস্টেমের সাথে নাই, ওদের খুঁজে বের করতে যদি পারে কোনো সময় হয়তো বা ডিপোর্ট করে দিবে। বাংলাদেশি কমিউনিটিতে যারা রয়েছেন, যারা ইমিগ্রেশনের ব্যাপারে আপনার সাথে মানে সেবা পেতে চায় আপনার, তারা আপনার সাথে কিভাবে রিচ করবে আপনাকে, সেই আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন। অবশ্যই। তো আমার প্র্যাকটিস মূলত সোললি ইন ইমিগ্রেশন। তো আমার দুটো অফিস, একটা ওয়াশিংটন ডিসিতে, অ্যাড্রেস হচ্ছে আপনার আমার হোয়াইট হাউস থেকে 2-3 ব্লকস, 1629 কে স্ট্রিট, সুইট 300, ওখানে একটা অফিস। আর নিউ ইয়র্ক সিটিতে জ্যাকসন হাইডের প্রাণকেন্দ্রে আমার অফিস, যেখানে আমরা সবাই এখানে ইন্ডিয়ান ফুড, বাংলাদেশি ফুড আমরা খাই, সবাই চিনেন হয়তোবা। তো আমার অফিস 7232 ব্রডওয়ে, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। আমার ফোন নাম্বার, ডাইরেক্ট ফোন নাম্বার 212-464-8620। আমাদের স্টুডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নতুন কোনো অতিথির সঙ্গে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।